শ্বশুর ফাদার আর হিসু করার সময় পেল না, আমার ট্রেন আসার সময় হয়ে গেল। শ্বশুর ফাদার তাড়াতাড়ি আসেন, আমার যাওয়ার সময় হয়ে গেল তো। এই যাইতেছি বাবাজি। আসেন বাবাজি, ये सब क्या देखना पड़ रहा কিছু है? করবো না, আমি কি আর এই আগের মতো আছি? চোখ ভালো আছে, আমি এক জায়গায় বসে কিছু করবো। শ্বশুর ফাদার ওই কথা বলে আর আমাকে লজ্জা দিয়েন না। আমি এখন যাচ্ছি, আমাকে একটু দোয়া আশীর্বাদ করে দেন। এখন আমার তো আপনি জানেন যে আমার ঘুমের তালে একটু এরকম হয়, হাত পা ছিটাছিটি হয়, তো ওটা আর কিছু মনে করে না। ডাক্তার দেখাইছি, হ্যাঁ আল্লাহ সব ঠিকঠাক দিবে করে। বাবা, আমাকে যা করছেও ওই বাইরের দেশে যায় আবার মানুষের চোখে জানি তার ভিতরে খাওয়া দাও না, তাহলে কোন জীবন শেষ করবো। আচ্ছা চলো আমরা হাঁটি, চলেন। বাবাজি, কাজ কাম যাই করো বাবা, বেশি জানি উৎসাহ ছাদে মাদে ওঠো না বাবা, বেশি ছাদে উঠি গেলে ধাপ করে পড়িয়া মরিয়া যাবে, বিয়াটা বিধবা হয়ে যাবো। আসলে কি শ্বশুর ফাদার, হ্যাঁ। এই বিদেশ মানেই তো কঠিন, আচ্ছা, বিদেশ থাকা মানে কঠিন। এখন আপনি বলতেছেন যে আপনার মেয়ে বিধবা হবে, আমার যদি কোনো দুর্ঘটনা হয় শুধু কি আপনার মেয়ে বিধবা হবে? আমার মা বাবা সন্তান হারা হবে। হ্যাঁ। আসলে প্রবাস জীবনটাই কঠিন। আসলে এই 100 তলা বিল্ডিং এ উঠেও কাজ করা লাগে। আবার দেখা যায় যে আমি তখন যে 5 বছর ছিলাম, ওই জায়গাতে কিন্তু আমি বিল্ডিং করছি, রং করছি, কিন্তু এবার যে আমাকে মালিক যে কোন কাজে ফালাবে, আবার দেখা গেল যে ওই রাস্তার ঘাসও সাফ করে দিতে পারে। রাস্তার ঘাস পরিশ্রম, খুবই পরিশ্রম এবং খুব কষ্ট। আসলে শ্বশুর ফাদার কি বলবো, আপনারা হয়তো বা মনে করেন যে জামাই এত টাকা ইনকাম করে, এত টাকা দেয়, কিন্তু এই ইনকামের পিছনে মেলা ইতিহাস আছে। এই দেখেন আপনার মেয়ে, আমার বউ, হ্যাঁ আমার বউ, তাকে ছাড়া আমাকে থাকতে হয় শুধু কেন? এই টাকার জন্য। আসলে প্রবাস জীবন খুবই কঠিন। আমি না কই বাবা যে বাংলাদেশ থেকে যায় মিকনা মানুষ এইরকম মোটা হয়েছে, আমি তো মনে করছি নিয়ে ওখানে বসাত হয় বাবা। না শ্বশুর বাবা, এগুলো সব ভুল ধারণা। যারা একমাত্র প্রবাসে মানে আছে তারাই এই কষ্টটা বুঝবে। আসলে আমরা তো যখন আসি দেখেন ফিটফাট হয়ে যাই, ফিটফাট আসে, এটা তো আসলে প্রসেস করতে হবে। হ্যাঁ টাকা আছে ঠিক আছে, কিন্তু পরিশ্রম আছে। জীবনে কোনো গ্যারান্টি নেই, জীবনের কোনো গ্যারান্টি। হ্যাঁ এই যে দেখেন এখন আমি যে উঠবো ট্রেনের থেকে নেমে ঢাকা এয়ারপোর্টে উঠবো, এখন বিমান দেখলেন না যে কিছুদিন আগে একটা ঢাকাতে একটা বিমান দুর্ঘটনা, কতগুলা স্কুলের ছাত্রছাত্রী হয়ে গেল, মারা গেল। তো ওরকম দেখা গেল ওই বিমানে যদি আমি থাকতাম তাহলে তো তোমার জীবনের শেষ, আমার বিয়ে দাও, আমিও জামাই এরা হইলাম। তো শ্বশুর ফাদার বলি কি, আমি আর বেশি দিন থাকবো না, আমি আর 3-4টা বছর থেকে কিছু টাকা পয়সা এনে আমি এলাকাতে একটা ব্যবসা বাণিজ্য কিংবা জমি জমা কিনবো, নাকি আপনি বলেন কি? তাই করো বাবা, তাই করো। আরে যখন 3-4 বছর যাই থাকো, আমার এবার এই চোখের কথা বুঝলো না, ওটা কোনো সমস্যা নাই। আমি যে মালিককে বলে এটা যত তাড়াতাড়ি পারি একটা কাজে ঢুকে আমি আপনাকে প্রথম মাসেই কিছু টাকা পাঠিয়ে দেবো। আমি যে টাকা পাঠাবো এটা আবার আমার বলার দরকার নাই। না বলা যাবে না, তোমার বাড়িতে বললে বিএনপি রাগ করবে। রাগ করবো, এটা একটু যে তুমি গাও দেখা না করছে, এটা তো তোমার বাপ মাও জানে না। না চোখ ভালো করার দায়িত্ব তোমার বাবা। অবশ্যই, আমি তো বললাম যে টাকা আমি পাঠাবো না, এটা আমার মা বাবা বলা দরকার নাই। আর একটা কথা, আপনার মেয়ে তো ছোট মানুষ, কিছু তো বোঝে না, একটু মাঝে মাঝে একটু আমার বাড়িতে যাইতে বললেন। এখন আমি তো আমার মা বাবার তো সন্তান নাকি, আমার মা বাবার সন্তান, একটু আমি থাকি না বিধায় আপনার মেয়ে আপনার এখানেই থাকে, কিন্তু আপনি শ্বশুর ফাদার ভালো বোঝেন, বয়স্ক মানুষ, আমার মা বাবারও একটা হক থাকে, তার বেটার বউ থাকবে কাছেই করবে। আমি না থাকলাম, আমি তো আপনার বেটার বউকে কোনো কিছু অভাব দিচ্ছি না, টাকা পয়সা সব দিচ্ছি, একটু বুঝা শোনা মাঝে মাঝে একটু গেল যে ওখানে 7 দিন থাকলো, আপনার এখানে থাকলো, তাহলে কি হয় কোনো জ্ঞানদাম হয় না, পরিবেশটা ভালো থাকি। এটা কিন্তু আমি আপনাকে বললাম, আপনার মেয়েকে আবার বললেন না যে আমি আপনাকে শিখিয়ে দিই, তাহলে কিন্তু আবার দেখেন ফোনে আমার সাথে কথাই বলবে না। আর আপনার মেয়ে যদি কথা না বলে আমি ওখানে যে মজা পাবো? না মজা পাবে না, শান্তি পাবে না বাবা। আর তোমরা যদি অশান্তি থাকো, আমরা কি পুরাপুরি শান্তি থাকো? অবশ্যই তো গেছে। আচ্ছা আসি, আমাদের ট্রেনের সময় হয়ে যাবে। চলো বাবা, চলো।